চলুন আজ পদার্থবিজ্ঞানের একটা ক্লাসিক সমস্যা নিয়ে আলোচনা করা যাক, যেটা প্রায়ই আমাদের একটু হলেও ভাবায়। ওই যে কুয়ো খালি করার অঙ্কটা, এর পেছনের সহজ কিন্তু দারুণ আইডিয়াটা আজ আমরা জেনে নেব। এই প্রশ্নটা দেখে অনেকেরই হয়তো পরীক্ষার হলের কথা মনে পড়ে যাচ্ছে, তাই না? দেখতে তো বেশ সোজা মনে হয়, কিন্তু এর ভেতরেই একটা ছোট্ট ট্রিক লুকিয়ে থাকে। চলুন আজ সেই ট্রিকটা কি সেটা বুঝে নেওয়া যাক, যাতে এরপর আর ভুল না হয়। তো আমাদের আজকের পরিস্থিতিটা ঠিক কি? ভাবুন, একটা 15 মিটার গভীর কুয়ো আছে, যা পানিতে একদম কানায় কানায় ভরা। এখন দুটো পাম্প দিয়ে এটাকে খালি করা হবে। প্রথম পাম্পটা অর্ধেক খালি করবে, আর দ্বিতীয়টা বাকি অর্ধেক। বেশ সহজ সেটআপ। কিন্তু সরাসরি সমাধানে যাওয়ার আগে চলুন একটা কমন ভুলের কথা বলি, এমন একটা ভুল যেটা আমরা প্রায় সবাই প্রথমবার করতে যাই। আচ্ছা, প্রথম পাম্পটা যেহেতু অর্ধেক পানি তুলেছে, মানে 7.5 মিটার গভীরতার পানি, তাহলে কাজের হিসাবে উচ্চতাটাও কি 7.5 মিটার হবে? না, এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। পদার্থবিজ্ঞানের চোখে আমাদের একটা বিশেষ কনসেপ্ট ব্যবহার করতে হয়, যেটাকে বলে কার্যকর উচ্চতা। এই পুরো সমস্যাটার সঠিক সমাধানের চাবিকাঠিটাই হলো এই কার্যকর উচ্চতা বা ইফেক্টিভ হাইট। তো চলুন এই আইডিয়াটা আসলে কি সেটা একটু বুঝে নিই। খুব সহজ করে বললে, কার্যকর উচ্চতা হলো একটা গড় হিসাব, মানে পাম্পটা যখন কাজ শুরু করল তার আগে কুয়োর খালি অংশের গভীরতা কত ছিল, আর পাম্পটা কাজ শেষ করার পর মোট খালি অংশের গভীরতা কত হলো, এই দুটোর গড়। ব্যাস এটুকুই। আর এই চমৎকার আইডিয়াটাকে একটা ছোট্ট সুন্দর সূত্রে ফেলে দেওয়া যায়। H প্রাইম সমান হল H1 আর H2 এর গড়। বিশ্বাস করুন, এই একটা সূত্র জানলেই এই ধরনের সব সমস্যা সমাধান করা সম্ভব। তাহলে এই H1 আর H2 জিনিসটা কি? দেখুন, H1 হল যে কোনো একটা পাম্পের কাজ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে কুয়োর মোট খালি জায়গার গভীরতা, আর H2 হল ওই পাম্পটার কাজ শেষ হওয়ার পর কুয়োর মোট খালি জায়গার গভীরতা। ঠিক আছে, থিওরি তো অনেক হলো, চলুন এবার বাস্তবে দেখি প্রথম পাম্পের জন্য সূত্রটা কিভাবে কাজ করে। আমরা একদম 3টা সহজ ধাপে এগোব। প্রথমে H1 বের করব, তারপর H2, আর শেষে দুটোকে গড় করে H প্রাইম বা কার্যকর উচ্চতাটা বের করে ফেলব। তো প্রথম পাম্প যখন কাজ শুরু করছে তখন কুয়োর অবস্থা কি? একদম পানিতে ভর্তি, তাই না? তার মানে কুয়োতে কোনো খালি জায়গা নেই। তাহলে আমাদের H1 হবে 0। সিম্পল। এবার ভাবুন, প্রথম পাম্পটা তার কাজ শেষ করল, এতে কুয়োর ওপরের অর্ধেকটা খালি হয়ে গেল। মোট গভীরতা যেহেতু 15 মিটার, তার মানে এখন 7.5 মিটার জায়গা খালি। তাহলে আমাদের H2 হল 7.5 মিটার। তাহলে আমাদের কার্যকর উচ্চতা কত দাঁড়ালো? 0 আর 7.5 যোগ করে 2 দিয়ে ভাগ। রেজাল্ট হল 3.75 মিটার। দেখুন, আমরা সাধারণভাবে ভাবছিলাম 7.5 মিটার, কিন্তু পদার্থবিজ্ঞানীর সঠিক উত্তরটা হল 3.75 মিটার। এটাই হল আসল পার্থক্য। এবার দ্বিতীয় পাম্পের পালা। এই অংশটা বুঝলে পুরো কনসেপ্টটাই একবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এবার একটা ছোট্ট প্রশ্ন, দ্বিতীয় পাম্পটা যখন কাজ শুরু করতে যাচ্ছে তখন কুয়োটা কি পুরো ভর্তি ছিল? না। তাহলে দ্বিতীয় পাম্পের জন্য H1 কত হবে? একটু ভাবুন তো। একদম ঠিক, দ্বিতীয় পাম্প কাজ শুরু করার আগেই তো প্রথম পাম্প 7.5 মিটার খালি করে রেখে গেছে, তাই দ্বিতীয় পাম্পের জন্য কাজ শুরুর মুহূর্তে খালি জায়গা বা H1 হবে 7.5 মিটার, 0 নয়। আচ্ছা, আর দ্বিতীয় পাম্পটা যখন তার কাজ শেষ করল তখন কি হলো? পুরো কুয়ো খালি। তার মানে কাজ শেষে কুয়োতে মোট খালি জায়গার পরিমাণ এখন পুরো 15 মিটার। সুতরাং H2 হল 15। তাহলে এবারও একই সূত্র ব্যবহার করি। 7.5 আর 15 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আসে 11.25 মিটার। দেখতেই পাচ্ছেন, একই সূত্র কি দারুণভাবে দুটো ক্ষেত্রেই কাজ করল। তাহলে চলুন পুরো আলোচনা থেকে আমরা যে মূল নিয়মটা শিখলাম সেটাকে একবার গুছিয়ে নেওয়া যাক, যাতে আর কখনো ভুল না হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে তা হলো H1 আর H2 কিন্তু কোনো একটা নির্দিষ্ট পাম্প কতটুকু কাজ করল সেটা নয়, বরং এটা হলো একটা পাম্প কাজ শুরু করার আগে এবং কাজ শেষ করার পরে পুরো কুয়োটার অবস্থাটা কি তার হিসাব।
এই একটা লাইনই কিন্তু পুরো কনসেপ্টের সারমর্ম। এটা মাথায় গেঁথে নিলে কুয়োর কোনো সমস্যাতেই আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। ফোকাসটা পাম্পের ওপর নয়, কুয়োর অবস্থার পরিবর্তনের ওপর। তবে আজকের মতো এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা ছোট প্রশ্ন রেখে যাই। আমরা যে হিসাবটা করলাম সেটা একটা সমান সিলিন্ডারের মতো কুয়োর জন্য, তাই না? আচ্ছা ভাবুন তো, কুয়োটা যদি হতো একটা কোণের মতো, মানে ওপরের দিকটা চওড়া আর নিচের দিকটা সরু, তাহলেও কি এই একই সূত্রে কাজ হতো, নাকি আমাদের ক্যালকুলাস ব্যবহার করতে হতো? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।